আজকের ওয়ার্কশপটির মূল শিরোনাম মাস্টারিং রিসার্চ গ্র্যান্ট রাইটিং স্ট্র্যাটেজিস ফর সিকিউরিং ফান্ডিং। আমি ডক্টর এস এম মাহবুবুর রশিদ, শিক্ষকতা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে। সেই সাথে জিএনওবিবির নির্বাহী পরিষদের এডুকেশন সেকশনের সদস্য হিসেবে কাজ করছি। আজকের এই কর্মশালায় আমি থাকছি মডারেটর হিসেবে। জিএনওবিবি একটি প্রবাসী এবং দেশি বাংলাদেশি বিজ্ঞানীদের সমন্বয়ে পরিচালিত একটি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য বাংলাদেশি বায়োটেকনোলজিদের একটি বৈশ্বিক নেটওয়ার্কের আওতায় সংযুক্ত করা, গবেষণা সহযোগিতা, জ্ঞান বিনিময় কিংবা উদ্ভাবনী ধারণা বিকাশের একটি কেন্দ্র হচ্ছে এই জিএনওবিবি বা গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্ট। জিএনওবিবি গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে মানব কল্যাণে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে গত 20 বছরের অধিক সময় ধরে। আজকের এই রিসার্চ গ্র্যান্ট রাইটিং বিষয়ক ওয়ার্কশপটি জিএনওবিবির সেই গবেষণা সহযোগিতা, জ্ঞান বিনিময় কিংবা উদ্ভাবনী ধারণা বিকাশের উদ্যোগগুলোর মধ্যে অন্যতম, যা তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই বিশেষ কর্মশালা গবেষকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ হবে বলে আমরা আশা করি, যেখানে গ্র্যান্ট রাইটিং বিষয়ক দক্ষতা বিকাশ, ফান্ডিং সুযোগ অনুসন্ধান কিংবা গবেষণা পদ্ধতি নির্ধারণ এবং সেই সাথে বাজেট তৈরি সহ প্রস্তাবনার সামগ্রিক কাঠামো নিয়ে আলোচনা করার চেষ্টা হবে। আশা করি আজকের এই ওয়ার্কশপটি পার্টিসিপেন্টদের জন্য জ্ঞান সমৃদ্ধ হবে। আজকের এই ওয়ার্কশপে আমাদের সাথে আছেন তিনজন গুণী বক্তা, যারা গ্র্যান্ট রাইটিং এর বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। আমাদের সাথে আছেন ডক্টর সাবরিনা মরিয়ম ইলিয়াস, তিনি ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। আমাদের সাথে আছেন ডক্টর আরাফাত রহমান, তিনি যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন। আছেন ডক্টর মাহাজাবিন আমিন, তিনি সিনিয়র সায়েন্টিফিক রিসার্চ অফিসার, মলিকুলার বায়োটেকনোলজি ডিভিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, সাভার। এই তিনজনের বক্তব্য শেষ হওয়ার পর আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকছে। সেই প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে প্যানেল আলোচনায় যোগ দেবেন চারজন গুণী ব্যক্তিত্ব। আমাদের সাথে থাকবেন অধ্যাপক ডক্টর জেবা ইসলাম সেরাজ, তিনি খুবই স্বনামধন্য একজন বিজ্ঞানী, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপক। বর্তমানে তিনি ইউজিসি প্রফেসর হিসেবে সেখানে কর্মরত আছেন। সেই সাথে আমাদের এই জিনোবের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে আছেন ডক্টর আবিদুর রহমান, তিনি জাপানের আইওয়াতে ইউনিভার্সিটির অধ্যাপক, সেই সাথে আমাদের জিএনওবিবির তিনি জেনারেল সেক্রেটারি। আরো থাকবেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর মঞ্জুরুল করিম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে কাজ করছেন। সেই সাথে জিএনওবিবির তিনি ফিন্যান্স অ্যান্ড লিগাল সেকশনের প্রধান। এবং থাকবেন অধ্যাপক ডক্টর অপর্ণা ইসলাম, তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের বায়োটেকনোলজি প্রোগ্রামে অধ্যাপক হিসেবে কাজ করছেন। সেই সাথে আমাদের জিএনওবিবির তিনি এডুকেশন সেকশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা জিনোব সম্পর্কে আরো জানবো হয়তো আমাদের শেষের দিকে। আমরা সরাসরি চলে যাই আসলে আমাদের ওয়ার্কশপের যে সেকশন সেখানটাতে। তো আমরা শুরুতেই বলেছি যে আমাদের মোটামুটি 3টা বক্তব্য থাকবে এই গ্র্যান্ট রাইটিং বিষয়ক সামগ্রিক আলোচনা হিসেবে। তো শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রথম বক্তা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন ডক্টর সাবরিনা মরিয়ম ইলিয়াস। তার উপস্থাপনার বিষয় আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড ফান্ডিং ল্যান্ডস্কেপ। আমি অনুরোধ করছি ডক্টর সাবরিনা মরিয়ম ইলিয়াসকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর মাহবুব। আমি একটু টাইম নিচ্ছি, এটাকে জাস্ট শেয়ার করি। ওকে, তো আই হোপ সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে, দেখা যাচ্ছে না? ওকে, সো ইউ গট এ গ্রেট আইডিয়া। রিসার্চ আইডিয়া সবার থাকে, কিন্তু যখন আমার কাছে আর কি অনেক স্টুডেন্ট আসে, তারা অনেক রকম নতুন নতুন আইডিয়া নিয়ে আসে আসলে, কিন্তু দেখা যায় যে এই আইডিয়াটা ফুলফিল করার সময় একটু সমস্যা হয়ে যায়। আইডিয়ার উপর তারা গবেষণা করতে চায়, কিন্তু আইডিয়া গবেষণা করার জন্য যেটা প্রথম বাধা আসে সেটা হচ্ছে যে টাকা দরকার, টাকা কোথায় পাবো, রাইট? এবং তখন মনে হয় যে যদি আমার কাছে আলাদিনের চেরাগ থাকতো এবং সেই চেরাগের দৈত্য থাকতো, তাহলে তার কাছে হয়তো এই টাকার সমাধান থাকতো। সো গুড ইভিনিং সবাইকে। আমরা সবাই বুঝতে পারতেছি যে আসলে সিকিউরিং দ্য রিসার্চ ফান্ডিং ইজ এ ক্রুশিয়াল স্টেপ, রাইট?
এবং সেটা সাইন্টিফিক নলেজকে অ্যাডভান্স করার জন্য এবং নতুন ইনোভেশনের জন্য অবশ্যই একটা ক্রুশিয়াল স্টেপ। এবং আমি ডক্টর সাবরিনা ইলিয়াস, আমি জিনবের এডুকেশন কমিটির একজন মেম্বার এবং আইইউবিতে আছি। আমি আজকে এটা নিয়ে আলোচনা করব যে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড ফান্ডিং ল্যান্ডস্কেপ। তো আজকের সেশনে আমরা মেইনলি যেটা বিষয়ে আলোচনা করব তার মধ্যে থাকবে হচ্ছে যে এসেনশিয়াল স্কিলস, তারপরে কি কি ধরনের প্রপোজাল স্ট্রাকচার, ফান্ডিং অপরচুনিটিস, এগুলো নিয়ে আসলে আমরা কথা বলবো। এবং এই স্পেসিফিক 7টা স্টেজ যেটা আসলে একটা রিসার্চ গ্র্যান্ট অ্যাপ্লিকেশনের জন্য আমাদের প্রিপেয়ার করার জন্য দরকার হয়, সেই 7টা স্টেজ আমি স্টেপ বাই স্টেপ যাব। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে ইউনিক আইডিয়া, এবং পরের কথাটা হচ্ছে যে দ্যাট ইজ ফান্ডেবল। সব ইউনিক আইডিয়া কিন্তু ফান্ডেবল হয় না। তো আমাদের মনে রাখতে হবে যে এটা কি আসলে ইন্টারেস্টিং কিনা, নাকি শুধু আমার কাছে ইন্টারেস্টিং, অন্যদের কাছে হয়তো এটার কোনো ভ্যালুই নাই, বা এটা কি কেউ এটা দিয়ে বেনিফিটেড হবে কিনা, এই অনেকগুলো বিষয় আসলে আমাদেরকে মাথায় রাখতে হয়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা ইনোভেটিভ কিনা এবং আমার এই ক্যাপাসিটিটা আছে কিনা। এই জিনিসগুলো একটু চিন্তা করে তারপরে আমরা যদি রিসার্চ গ্র্যান্টটাতে অ্যাপ্লাই করি, সেটা হয়তো মোর সাকসেসফুল হবে। এবং সেকেন্ডলি আমাদের যেটা দেখতে হয় যে ফান্ডিং অপরচুনিটি খুঁজতে হয়, এবং যেটা আমার ক্যাপাসিটি এবং আমার আইডিয়ার সাথে স্যুট করে। সো আমরা যদি রিসার্চ গ্র্যান্ট ক্যাটাগরিগুলো দেখি, অনেক ধরনের রিসার্চ প্রপোজাল আমাদেরকে লিখতে হতে পারে। এখানে যারা আছেন তারা অনেকে, আমরা ধরে নিচ্ছি যে স্টুডেন্ট থেকে আর্লি ক্যারিয়ার রিসার্চার অনেকেই আছেন। তো সিড গ্র্যান্ট, যেটা সিড মানিটা হচ্ছে পিএইচডি করার পরে বা পোস্টডকের পরে যখন একাডেমিক লাইনে বা রিসার্চের হিসেবে জয়েন করতে যায়, তখন তাদের একটা ফান্ডিং দরকার হয়, মানে যখন থেকে প্রথম রিসার্চটা শুরু করে, সেটা হচ্ছে স্টার্ট আপ গ্র্যান্ট। তো এরকম এগুলো সাধারণত একটু অল্প টাকার হয়ে থাকে, বাট এটা অনেক হেল্প করে আসলে, মানে তাকে শুরু করে দেওয়ার জন্য অনেক হেল্প করে। এছাড়া আছে প্রজেক্ট গ্র্যান্ট, বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে মাল্টি প্রজেক্ট থাকে, যেখানে কমন একটা থিমের আন্ডারে বিভিন্ন মাল্টি প্রজেক্ট থাকে আর কি। আর প্রজেক্ট গ্র্যান্ট গুলো মানে কোনো আসলে ঠিক ঠিকানা নাই যে 1 লাখ থেকে শুরু করে 2 কোটি 3 কোটি টাকা, অনেক কোটি টাকারও হতে পারে। এরপরে বিভিন্ন কোলাবোরেটিভ গ্র্যান্ট থাকে, তারপরে বিভিন্ন ভিজিটিং প্রফেসরদের জন্য মোবিলিটি গ্র্যান্ট থাকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য গ্র্যান্ট থাকে, ইন্ডাস্ট্রি লিঙ্কেজের হিসেবে গ্র্যান্ট থাকে, যেখানে হয়তো ইন্ডাস্ট্রি কোনো একটা কিছু আউটপুট আনতে চাচ্ছে বাজারে, সেটার জন্য তারা একাডেমিয়ার সাথে আহ, মানে তাদেরকে ফান্ড করে যে রিসার্চটা করে দেওয়ার জন্য। এবং ইদানিং আরেকটা নতুন গ্র্যান্ট আর কি অনেক সময় দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে মেইনটেনেন্স গ্র্যান্ট। যে আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে, ইকুইপমেন্ট গুলো আসলে আহ, মানে এটা নষ্ট হয়ে যেতে পারে, বা মেইনটেন্স এর জন্য যেমন টোয়াস ওরা হচ্ছে একটা এরকম নতুন একটা গ্র্যান্ট দিচ্ছে। এবং সুইটেবল ফান্ডিং অপরচুনিটি আমরা আসলে কিভাবে খুঁজে বের করব? সাধারণত অনলাইন ডেটাবেজে আমরা গুগলে যেমন সার্চ দিই সেরকম দেখা যেতে পারে, বা বিভিন্ন ফান্ডিং সার্চ টুল ইউজ করা যেতে পারে, এটা আছে, তো আপনারা সার্চ করে দেখলে বুঝতে পারবেন। তারপরে অনেক সময় নিজেদের কোলাবোরেটিভ নেটওয়ার্ক যারা আছে তাদের মাধ্যমে অপরচুনিটির কথা জানতে পারেন আপনারা, বা একাডেমিক অর্গানাইজেশন গুলার যদি সাবস্ক্রিপশন থাকে, যেমন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স, এদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং নিউজ পেপারে অ্যাকচুয়ালি এটা মনে হয় বাংলাদেশে বেশি হয়, যে নিউজ পেপারে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসে। এবং গ্র্যান্টের যে কলটা, সেটা আসলে খুব ভালো করে একটু পড়ে দেখতে হবে, ওখানে অনেক সময় কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, এবং আমরা মনে করি যে ওনারা হয়তো রিপ্লাই দিবে না, বা এটা কেমন একটা কোশ্চেন হবে, সেজন্য ওদের জিজ্ঞেস করি না, বাট এটা আসলে জিজ্ঞেস করাটা ভালো। তো কারা এই ফান্ডার, আমরা তো দেখলাম যে ফান্ডিং অপরচুনিটি অনুযায়ী আমাদের আসলে খেয়াল রাখতে হবে যে অ্যাপ্লিকেশন করার আগে, বাট এই ফান্ডার আসলে কারা? বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি আছে, তারপরে বিভিন্ন প্রাইভেট কর্পোরেশন আছে, ইন্ডাস্ট্রি, ব্যাংকস। বাংলাদেশে এখন যেটা অনেক ব্যাংক কিন্তু এই দিকে আগিয়ে আসছে যে রিসার্চ গ্র্যান্ট তারা মানে কল করতেছে, নিজেদের ব্র্যান্ডিং এর জন্য কিছুটা আছে। তারপরে একাডেমিক বা রিসার্চ ইনস্টিটিউশন গুলো তাদের নিজেদের রেপুটেশন বাড়ানোর জন্য বা নতুন নলেজ ক্রিয়েট করার জন্য অনেক সময় তাদের রিসার্চারদের জন্য গ্র্যান্ট গুলা দিয়ে থাকেন। বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এই ধরনের রিসার্চ গ্যাপটা ফিল আপ করার জন্য সাপোর্ট দিয়ে থাকেন। তো আমরা বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তারপরে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরকম গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি, যেমন এডুকেশন মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রি, আইসিটি, এরা আসলে মানে বিভিন্ন সময় রিসার্চ
ফান্ডের জন্য কল মানে দিয়ে থাকে, ওটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ঠিক কোন সময় তারা দিচ্ছে, এবং প্রতি বছর হয়তো কাছাকাছি সময় কলগুলো আসে। তবে বিভিন্ন প্রাইভেট কর্পোরেশন থাকে, যেমন এসিআই, লালতীর বা বেয়ার সিমেন্ট, এরা অনেক সময় ইন্টারেস্টেড থাকে। এটা হয়তো অত গণহারে আসে না, কিন্তু এরাও ইন্টারেস্টেড থাকে ইয়েতে, মানে কন্ট্রিবিউশনে। তারপরে ইন্ডাস্ট্রির সাথে, ইন্ডাস্ট্রি যেমন আকিজের আছে, তারপরে ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টারের কিছু আছে, ডিবিবিএল এর বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট যেমন আইসিজিবি, ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউট, এরা মাঝে মাঝে এরা কল দিয়ে থাকে, এবং সেটা মানে খুব স্পেসিফিক ফিল্ড অনুযায়ী আসলে আসে। বিভিন্ন অর্গানাইজেশন, যেন আমাদের জিনোভেট যেটা আসবে সেটা বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স, দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স, তারপরে OWSD, এটা হচ্ছে অর্গানাইজেশন অফ ওমেন ইন ডেভেলপিং কান্ট্রি, তারপরে হামবোল্ট ফাউন্ডেশন, এরা অনেকেই আসলে বিভিন্ন এজেন্সিগুলো দিয়ে থাকে ফান্ডিং। সো আমরা যারা আসলে এই ব্যাপারে আগ্রহী তাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। আর প্রথম রিসার্চ গ্র্যান্ট অ্যাপ্লিকেশন কল খুঁজে পাওয়ার পরে প্রথম যে কাজ, সেটা হচ্ছে ফান্ডিং গাইডলাইনটা খুব ভালো করে পড়া। এবং অবশ্যই ইটস ইম্পর্টেন্ট যে ফান্ডিং গাইডলাইনটা ভালো করে পড়তে হবে, কারণ এখানে যেগুলো থাকে যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, তাদের কি কি সাপোর্টিভ ডকুমেন্ট লাগবে, ডেডলাইন কবে, এবং সাবমিশন প্রসিডিউর, এটাকে অনলাইনে না অফলাইনে, এই জিনিসগুলো যদি ভালো করে না পড়া হয়, তাহলে দেখা যায় যে লাস্ট মোমেন্টে এসে অনেক কিছুই মানে আলটিমেটলি হয়তো জমাই দেওয়া যায় না। এবং আমি যখন ডিসাইডেড যে আমি এই রিসার্চ গ্র্যান্টে অ্যাপ্লাই করব, তখন আমাকে যেটা করতে হবে, প্রথমে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিতে হবে। যেমন এই অর্গানাইজেশন এর আগে কাদেরকে ফান্ড করেছে, মানে কি ধরনের রিসার্চ তারা ফান্ড করে। তারপর আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেখানে যে রিসার্চ গ্যাপটা, সেটা সম্পর্কে প্রপারলি একটু লিটারেচার রিভিউ করে দেখতে হবে যে ঠিক কোন পয়েন্টটাতে ইনোভেশনটা আসতে পারে। এবং এখানে যেটা বলছে যে ডু নট অ্যাজিউম দ্যাট প্যানেল মেম্বার উইল বি এক্সপার্ট। সো যখনই আমরা লিখবো কিছু, আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এক্সপার্ট নাও হতে পারে, প্যানেল মেম্বার হয়তো অন্য বিষয়ে এক্সপার্ট। তো সে যেন বোঝে, সেই জন্য কনটেক্সটটা লিখে সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। এবং লেখার আগে আমাদের ন্যারেটিভ সিলেকশন যেটা, মানে ন্যারেটিভ স্কেলিটন যেটা, সেটাকে আমাদের একটা হয়তো করে নিতে হতে পারে, একটা আইডিয়া আর কি, যে কি 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 আমি লিখতে যাব। তো এই প্ল্যানিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা গেছে আমাদের নিজেদের অভিজ্ঞতাতেই যে একটা রিসার্চ হয়তো অনেকখানি শেষ হয়ে গেল, এবং রিসার্চ করার পরে দেখা গেল যে আমি এটা পাবলিশ করতে পারছি না, কারণ আমার এনাফ রেপ্লিকেশন ছিল না। এনাফ রেপ্লিকেশন না থাকার কারণে আমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে পারছি না। আবার হয়তো আমার স্যাম্পল নাম্বারটা যদি একটু বেশি থাকতো, তাহলে এটা হয়তো আরেকটু ভালো জার্নালে যেত, এবং এটা থেকে হয়তো যে রেজাল্টটা আসতো সেটা আরেকটু মানে সাহায্যকারী হতো, বেনিফিশিয়াল হতো। তো এই জন্য যখন আমরা প্ল্যানিংটা করি, তখন পিছন থেকে বা রিভার্স থিঙ্কিংটা করতে পারলে ভালো, যে আসলে আমি কি চাচ্ছি সেখান থেকে আগে আস্তে আস্তে আমাকে পিছনে আসতে হবে, যে এটুকু পাওয়ার জন্য আমার আসলে কি লাগবে। এবং অবশ্যই রিসার্চের যেসব মেথোডোলজি আছে, এবং প্রিন্সিপাল এবং এক্সপেরিমেন্টাল ডিজাইনের যে বেসিক গুলো আছে, যেটা নিয়ে ডক্টর আরফাত পরে বলবেন, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে তারপরে কিন্তু রিসার্চ গ্র্যান্টটাকে লিখতে হবে। কারণ আদারওয়াইজ যে কোনো একটাতে এসে আটকে যেতে পারে। মানে রিভিউয়ার যখন দেখবেন তখন ওনারা কিন্তু এই পয়েন্টগুলোকে রেখে স্কোরিংটা করবেন। এরপরে আমরা 5 নম্বরে আসি, যে রাইটিং দ্য টেকনিক্যাল পোর্শন। তো এটা আসলে গ্র্যান্ট টু গ্র্যান্ট ভ্যারি করে। অনেক বড় গ্র্যান্ট আছে যেখানে অনেক বেশি কিছু চায়, যেমন এখানে একটা জিনিস আছে, যেমন সোয়াট সোয়াট অ্যানালাইসিস, এটা সব জায়গায় চায় না, কিন্তু এটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট থ্রেট তো এই এটা পেলে আমার কি সুবিধা হবে, এটা আমার কেন লাগবে, এই ধরনের জিনিসগুলো এটা থেকে উঠে আসে। তারপর ব্রডার ইম্প্যাক্ট, আজকাল অনেক মানে গ্র্যান্ট গুলো হচ্ছে এসডিজি গোলের সাথে রিলেট করার চেষ্টা করে। তো এই জন্য ব্রডার ইম্প্যাক্টটা যদি আমরা বলতে পারি ঠিক মতো, ক্লিয়ারলি এবং কনসাইজলি, তাহলে সেটা অনেক হেল্পফুল হবে। হেল্পফুল হবে ইন দ্য সেন্স যে রিভিউয়ার ওটা হয়তো পড়ে তার কাছে মানে ক্লিয়ারলি জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল হবে। আর এমনি যেসব বেসিক টেকনিক্যাল সেকশন থাকে, সেটা হচ্ছে সামারি, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি। আমার যদি প্রিলিমিনারি ডেটা থাকে সেটা একটা অ্যাডভান্টেজ, কারণ আমি একটা কাজ করেছি অলরেডি, সেটার কিছু সাপোর্ট ডেটা আছে, এটা হয়তো আমার মানে একটু সুবিধা করবে আমাকে কেন গ্র্যান্টটা দিবে সেটার জন্য। এবং রাইটিং এর সময় যেটা বললাম যে আউটলাইন দ্য রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং স্ট্র্যাটেজি এন্ড ডেটা কালেকশন মেথড, এবং এটাকে জাস্টিফাই করতে হবে যে কেন আমি এই মেথডগুলো ইউজ করছি।
এবং আমার যে টিম তাদের এক্সপেরিয়েন্স, স্কিল এবং রোল এটা যেন স্পেসিফিক্যালি আসে, এবং একটা রিয়েলিস্টিক টাইমলাইন দেখাতে হবে যে এই টাইমলাইনের মধ্যে আমি শেষ করব, এবং সেই অনুযায়ী অনেক সময় আমাদেরকে বাজেটটাও ব্রেকডাউন করে দিতে হয়। তো লেখার সময় আমাদের মেইনলি 5টা যে কোয়েশ্চেন আছে, হোয়াট, হু, হোয়াই, হাউ অ্যান্ড হোয়েন, এগুলোর মধ্যেই থাকতে হবে। আমি এই স্লাইডটা অ্যাকচুয়ালি এলসিভার গ্র্যান্ট রাইটিং ওয়ার্কশপ থেকে নিয়েছি। তো ওখানে ওরা খুব সুন্দর করে এটা বলেছে যে আমাদের এটা যেন আসে যে হোয়াট প্রবলেম আমি আসলে অ্যাড্রেস করতেছি এবং এটা কেন ইম্পর্টেন্ট। এটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, যে সিগনিফিকেন্ট অফ মাই স্টাডি। কারণ কেউ যদি এটা দিয়ে উপকৃতই না হয়, অনলি বেসিক রিসার্চের জন্য, বা আসলে খুব কম গ্র্যান্টই বাংলাদেশে ফান্ডেড হয়। আর টেকনিক্যাল পোর্শনটা লেখার জন্য আমাদের আসলে এনাফ টাইম অ্যালাউ করতে হবে। অনেক সময় ওয়ার্ড লিমিট থাকে, ওয়ার্ড লিমিটটা দেখে দিতে হবে, কারণ আমি দেখেছি যে এটাকে অনেক সময় ওরা জাজ করে যে ওয়ার্ড লিমিটের মধ্যে না হলে এটা মানে হয়তো ক্যান্সেল করে দিবে, বা এটা আমার যে অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট হতে হবে, আনসার অল দ্য কোয়েশ্চেন, এবং অরিজিনাল হতে হবে, চ্যাট জিপিটি দিয়ে লিখে দিলে চলবে না। আর অবশ্যই রাইটিংটা ডেটা ড্রিভেন হতে হবে, অর্থাৎ আমি যা বলবো বা লিটারেচার রিভিউতে যা লিখবো সেটা যেন সাপোর্ট করে এরকম ডেটা আমি দেখাতে পারি। তো খুব স্টোরি লাইন একটা থাকবে, একটার সাথে একটা কানেক্টেড, কিন্তু খুব ইলাবোরেটিভ কিছু না, আমাদের কমপ্লিট মানে ক্লিয়ার থাকতে হবে এবং কনসাইজ থাকতে হবে। এরপরের যে আহ, একটা সেগমেন্ট আছে যে মাইলস্টোন, টাইমলাইন এবং রেফারেন্স। তো কোয়ান্টিটেটিভ মাইলস্টোন আমি একটা এক্সাম্পল দেখাবো একটু পরে, এবং রিস্ক ফ্যাক্টর যদি থাকে এটার জন্য কি মিটিগেশন প্ল্যান নেওয়া যেতে পারে। আর রেফারেন্স গুলো আসলে বিভিন্ন স্পেশালাইজ সফটওয়্যার যেমন এন্ডনোট বা মেন্ডেলি এগুলো দিয়ে করাটাই ভালো, কারণ ম্যানুয়ালি করলে অনেক সময় কিছু না কিছু এরর থেকে যায়। তো এটা হচ্ছে একটা কোয়ার্টারলি গ্যান্ট চার্টের এক্সাম্পল। এখানে দেখা যাচ্ছে যে কোয়ার্টার ওয়াইজ টাস্ক ডিস্ট্রিবিউশনও দেখানো হয়েছে, এবং এটার সাথে আমরা যদি বাজেটকে অ্যালাইন করি, তাহলে ওই ফান্ডিং এজেন্সি যখন বাজেটটা ডিসেমেন্ট করবে, ডিসবার্স করবে, তখন আমাদের এই কোয়ার্টার অনুযায়ী তারা বা হাফ ইয়ারলি অনুযায়ী তারা এটাকে দিতে পারে আমাদেরকে। এখানে আরেকটা দেওয়া আছে যেটা আসলে মান্থলি দেওয়া, এবং স্পেসিফিক টাস্ক গুলোকেও এখানে স্পেসিফাই করা আছে, সাবসেকশন গুলো। তো বাজেট প্রিপারেশনের সময় আমাদের অবশ্যই দেখতে হবে যে এই বাজেটটা যেন আমার রিসার্চ অবজেক্টিভ এবং টাইমলাইনের সাথে অ্যালাইন হয়, এবং 4টা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আছে, আমি একটু পরে বলবো, সেগুলা যেন ব্রেকডাউন করা থাকে। অনেক সময় কস্ট ইনক্রিজ হতে পারে, ইনফ্লেশন, স্যালারি ইনক্রিমেন্ট এসবের কারণে। সেই কস্ট ইনক্রিজের জন্য কিছু হিডেন মানি ওখানে, হিডেন না মানে ওটার একটা ইয়ে রাখতে হবে মিসেলেনিয়াস হিসেবে। এবং যে 4টা ক্যাটাগরির কথা বললাম তার মধ্যে আছে পার্সোনেল, অর্থাৎ পিআই, কো পিআই, তারপরে যে স্টুডেন্ট, তারপরে লেবারার, তারপরে যে টেকনিক্যাল স্টাফ কাজ করবে তাদের স্যালারি এবং ট্যাক্স, এগুলো সব ইনক্লুড রাখতে হবে। ট্রাভেলটা হতে হবে রিয়েলিস্টিক। ইকুইপমেন্ট অ্যান্ড কনজিউমেবল ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে গ্র্যান্ট আসলে কি ধরনের জিনিস ফান্ড করতে যাচ্ছে। যদি তারা ক্যাপাসিটি বিল্ডিং চায় তাহলে অপারেশনাল যে কস্ট, অর্থাৎ স্যালারি ট্যালারি এসব গুলোতে তারা বেশি দিবে। আর যদি ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য তারা বেশি কাজ করে, তাহলে মানে ওটা চায়, তাহলে ইকুইপমেন্টের হয়তো বেশি দিতে পারবে। আবার এগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট, এবং এর মধ্যে পাবলিকেশন ফি অনেক সময় ইনক্লুড করা যায়। তারপরে ওয়ার্কশপ বা আউটরিচের প্রোগ্রামগুলো, এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য যে বা পারমিটের জন্য যে মানিটা লাগবে সেটা ইনক্লুড করা যায়। সো কমন ফিনান্সিয়াল মিস্টেক যেগুলো আমরা করে থাকি সাধারণত, যে ওভার বাজেটিং অথবা আন্ডার বাজেটিং, এটাও আসলে খারাপ। আনঅ্যালাউয়েবল কস্ট, এটা অনেক সময় রিডিউস করে দিতে পারে আমার গ্র্যান্ট মানিটাকে। তারপরে ডুপ্লিকেটিং, ইনস্টিটিউশনাল অ্যাপ্রুভাল অনেক সময় দরকার হয়, সেটার জন্য ওভারহেড চায় অনেক সময় ইনস্টিটিউশন, সেগুলো আমাদেরকে ইনক্লুড রাখতে হবে। তো এটা একটা স্যাম্পল বাজেট, যে জাস্টিফিকেশন এবং ব্রেকডাউন গুলা থাকে আর কি। তো এখানে আমি জাস্ট কয়েকটা টার্ম ইনক্লুড করেছি, কারণ যারা নতুন আসলে রিসার্চ অ্যাপ্লিকেশনে, গ্র্যান্ট অ্যাপ্লিকেশনে থাকে, এই ধরনের টার্মস এর সাথে অত হয়তো পরিচিত নয়। এগুলো সবই বাজেটিং এর সময় বেশি লাগে। তো যেমন ওভারহেড, বা এখানে যেমন ম্যাচিং ফান্ড, তো অ্যালোয়েবল কস্ট, এই ক্যারি ওভার যেগুলো আগে মানে ইউজ হয় না, এগুলো মুভ টু দ্য নেক্সট পিরিয়ড হবে কিনা। ইন কাইন্ড কন্ট্রিবিউশন, যেটা আসলে আমার রিসার্চ ইনস্টিটিউট বা একাডেমিক ইনস্টিটিউট ল্যাব স্পেস যেটা দিচ্ছে সেটা। তো এই টার্মগুলোর সাথে পরিচিত থাকলে এই অনুযায়ী আমরা মানে রাইটিংটা আর একটু বেটার হবে বা ইনফরমেটিভ করতে পারবো। তো সব শেষ করার পরে
মানে সব শেষ করার পর আমাদের তো আসলে রিভিউ করতে হবে, তো তখন আমাদের আসলে একটা আসল রিভিউয়ারের ভিউ পয়েন্ট থেকেই দেখতে হবে ওনারা কিসের ভিত্তিতে আমার গ্র্যান্টকে ইভ্যালুয়েট করবে। তো সাইন্টিফিক মেরিট, ইনোভেশন, অবজেক্টিভিটি ক্লিয়ার আছে কিনা, এবং রেলেভেন্স আছে কিনা, এবং পটেনশিয়াল ইম্প্যাক্ট কি হবে এগুলো। এবং সাধারণত এই ক্ষেত্রে আমরা যেসব কমন মিস্টেক করে থাকি, যেটা হচ্ছে পুয়ার স্ট্রাকচার থাকে, ক্লিয়ারিটি থাকে না, এবং আরো সমস্যা হচ্ছে যে ফান্ডার্সের যে প্রায়োরিটি সেটার সাথে অ্যালাইন থাকে না, এবং আনরিয়েলিস্টিক বাজেট থাকে অনেক সময়। আরেকটা জিনিস সবাই খুব মানে ইগনোর করে, যেটা হচ্ছে আমি অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখছি, যে একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করলে যে রিভিউ করবে তার কিন্তু মানে অটোমেটিক্যালি এটার একটা ইম্প্যাক্ট পড়ে। সুন্দর করে মানে হচ্ছে খুব হাইলাইট করে দিতে হবে, যে কালারফুল দিতে হবে সেটা না, বাট টাইনি ফন্ট ইউজ করা দরকার নাই, একটা মার্জিন থাকলে ভালো, কি পয়েন্টগুলো হাইলাইট করা ভালো। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে রাইট দ্য রিভিউ ফর দ্য রিভিউয়ার্স, অর্থাৎ লেখার সময় এই ধরনের কিওয়ার্ড গুলা ইউজ করা ভালো, যে দ্য সিগনিফিকেন্স অফ দ্য রেজাল্ট ইজ এইটা, অর্থাৎ সে এখান থেকে বুঝে ফেলবে যে আসলে এটার সিগনিফিকেন্সটা কি, বা দ্য আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট উইল বি এটা, বা দ্যাট আওয়ার টিম ইজ স্পেশালি কোয়ালিফাইড ফর দিস। তো এই ধরনের টার্মগুলা ইউজ করলে এটা সরাসরি খুব চট করে ক্যাচ করতে পারবে। এবং অনেক সময় দেখা যায় যে গ্র্যান্ট হয়তো প্রিলিমিনারি সিলেক্টেড হয়েছে আমার অ্যাপ্লিকেশনটা, তখন কিছু রিভিউয়ার কমেন্টস আছে যেটাকে অ্যাড্রেস করতে হয়, সেটাও আসলে সিলেক্টেড হয়েছে দেখে খুব খুশি হয়ে গেলে হবে না, সেটার ব্যাপারে আমাদের খুব ট্র্যাক চেঞ্জ করে এবং হাইলাইট দ্য রিভিশন যদি এটা অ্যালাউ করে এভাবে দিতে হবে, যাতে সরাসরি মানে চট চট করে চোখে পড়ে আর কি। এবং খুবই ইম্পর্টেন্ট যে মেক শিওর ইউ হ্যাভ অল দ্য সাপোর্টিভ ডকুমেন্টস। সাপোর্টিভ ডকুমেন্টস অনেক কিছু থাকতে পারে, যেমন ডিপার্টমেন্ট হেড বা ইউনিভার্সিটির হেড বা রিসার্চ ইনস্টিটিউটের যে হেড, তার আসলে একটা সিগনেচার লাগে যে সে তার অ্যাপ্রুভালের জন্য। তো এই সিগনেচারটা দেওয়ার জন্য তো আর ওনারা বসে নাই, তো ওনাদের কাছে এটা আসলে একদম লাস্ট ডেটে না নিয়ে আরো আগে দিতে হবে, কারণ কিছুটা প্রসেসিং টাইম অ্যালাউ করতে হবে। আমাদের কো পিআই বা পিআই যারা থাকে তাদের সিভি দরকার হয়, তো সেই সিভি গুলো আমাদের জোগাড় করতে হবে। এবং রিসার্চের যে কনজিউমেবলের জন্য কোটেশন দরকার হয়, কোটেশনটা অনেক সময় লাগে, অনেকে চায়, তো সেটার জন্য আগে থেকে আমাদের যোগাযোগ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টে অর্গানাইজড। এই একটা কি কি আমার লাগবে সেটা আমি যদি আগে থেকে রেডি রাখি, এবং লেখার পরে টিমেরই আরেকজনকে যদি বলি যে এটাকে রিভিউ করতে, এটা খুব ভালো একটা প্র্যাকটিস। এবং ফাইনালি আমাদের হচ্ছে, যদিও প্রেসিং দ্য সাবমিট বাটন ইজ স্কেয়ারি, বাট সাবমিট করতে হবে। এখন সাবমিট করার জন্য আমাদের দেশে যেগুলো হয় যে অনলাইনেও চায় আবার অফলাইনেও চায়, তো দুটার জন্যই আমাদের টেক কেয়ার করতে হবে, যে অনলাইনে হলে এটাকে পিডিএফ হিসাবে, অথবা অফলাইনে হলে অবশ্যই রিসিপ্ট কপি একটা রাখতে হবে, এবং অ্যাটলিস্ট একদিন আগে সাবমিট করাটা প্র্যাকটিস করতে হবে। আহ, তো এ পর্যন্ত ছিল আমার পক্ষ থেকে কিছু সাজেশন, যেটা আসলে আমি নিজে অনেক থেকে থেকেও শিখছি, মানে এই অনেকগুলা এই দোষই আমার ছিল এবং এখনো আছে, বাট তারপরেও আমি মানে বুঝতে পারছি যে এটা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। আর অবশ্যই তো অ্যাকনলেজ করবো যে ইন্টারনেট থেকে অনেক কিছু জানা গেছে, এটা তৈরি করতে যেও নতুন কিছু জানা গেছে। তো এটা তো আপনাদের জন্য হেল্পফুল হবে এই আশা করে আজকে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। মাহবুব, ওভার টু ইউ। থ্যাংক ইউ ডক্টর সাবরিনা। বেশ সাবলীল ভাবে এবং বেশ সহজ ভাবে আমাদেরকে রিসার্চ গ্র্যান্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য, এবং তার সাবরিনার কথা থেকে আমরা আসলে অনেক ধরনের পয়েন্টগুলো জানতে পারছি। বিশেষ করে পুরোপুরি একটা যখন স্ট্রাকচারের কথা ভাবি আমাদের একটা প্রপোজাল, রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে কি কি ধরনের ফ্যাক্টর বা কি কি ধরনের স্ট্রাকচারাল পার্ট গুলোকে আমাদের কনসিডার করা উচিত সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম। খুব সহজভাবে বলার চেষ্টা করা হয়েছে যে কোথা থেকে আমরা জানবো রিসার্চ ফান্ড আসলে কোথায় পাওয়া যাবে বা কার কাছ থেকে পাওয়া যাবে, তাদের সাথে আসলে আমার অ্যাপ্রোচটাই বা কি হবে সেটাও সম্পর্কে কিছুটা আমরা জেনেছি।